হ্যালো ফ্রেন্ডস, তো স্বর্ণেন্দু রাইটার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। আমি স্বর্ণ চট্টোপাধ্যায়। তো ফ্রেন্ডস, এখন আমি অনেক দিন বাদে ভিডিওটা দিলাম, তার কারণ হচ্ছে এখন তো 11 ক্লাস চলছে, তো পড়ার চাপ খুবই বেশি। তাই এখন সেরকম একটা ভিডিও বানাতে পারি না, হয়তো আর অনেক দিন পারবো না ভিডিও বানাতে। তো তোমরা অনেকেই কমেন্ট করছো, দাদা প্লিজ মাধ্যমিক নিয়ে একটা ভিডিও বানাও, অনেক দিন বানাচ্ছ না। তো আমি তাই আজ ভিডিওটা বানালাম। আর অ্যাকচুয়ালি এখন দুদিন পড়ার চাপটা হালকা মানে অল্প হলেও কম আছে, তাই কারণ পরশু দিনের জন্মদিন, তাছাড়া তো সেই জন্য বানাচ্ছি। অ্যাকচুয়ালি ঠিক পরশু দিনও বলা যায় না, মানে এখন তো 12টা পেরিয়ে গেছে, আড়াইটার উপর বাজে। আর পৌনে তিনটে, আড়াইটা কি বলছি, পৌনে তিনটে বাজে। তো সেই জন্য আমি মানে বলতে গেলে কালকেই জন্মদিন, 29শে জানুয়ারি। তো ওই দিন আমি 8টা থেকে মানে রাত্রির 8টা থেকে লাইভ করব, তোমরা অবশ্যই লাইভটা জয়েন করো। তো তবে হ্যাঁ, যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের বলছি তোমরা এই লাইভটা দেখো না, কারণ বা তোমরা সময় নষ্ট করো না হিসেবে, তোমরা এখন ভালো করে পড়াশোনা করো। তোমরা মানে বাকিদের বলতে পারো, মানে বাকি যারা যে সাবস্ক্রাইবারদের আমার চেনো তাদেরকে বলতে পারো যে লাইভটা হবে, না জানলে সেটাই। আর এছাড়া আমি বলছি, ক্লাস 10-এর শুরুর দিকে যে স্টুডেন্টরা আছে বা ক্লাস 9-এর অনেকে আমার এই ভিডিওগুলো দেখে, বা আমার ক্লাসেরও অনেকে দেখে, তাদেরও বলছি তোমরা লাইভটা দেখো, ভালো লাগবে। আর এছাড়া আমি আন্দামানে যাব, তার ভিডিও দেব সেগুলো, এবং সরস্বতী পুজোর ব্লগ ছাড়বো, সরস্বতী পুজো আমাদের বাড়িতে হবে, সেটা লাইভ দেবো। তো এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। আমার মূল টপিক আসা যাক মাধ্যমিক। তো মাধ্যমিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। বেশিরভাগ যারা জানতে চাইছে পরীক্ষাটা নিয়ে, তারা আমায় কমেন্ট করেছে যে দাদা মোটিভেশন পাচ্ছি না, কি করব। তো তাদেরকে বলছি, তোমরা তোমাদের মা বাবাদের মুখের দিকে তাকাবে, যে তারা তোমাকে নিয়ে অনেক আশা করে বসে আছে, তোমায় সেগুলো পূরণ করতে হবে। তো এটা নিয়ে কোনো চাপ নেবে না। অনেকে বলছে যে তাদের প্রেশার হয়ে যাচ্ছে, মানে লোকে হয়তো তাদের চেয়ে বেশি এক্সপেক্ট করছে, কিন্তু তারা সেটা পূরণ করতে পারছে না। বাট তোমরা চাপ নেবে না এই ব্যাপারটা নিয়ে। আমার অনেক সময় এটা মনে হতো, কিন্তু আস্তে আস্তে আমি হ্যাবিচুয়েট হয়ে গেছি ব্যাপারটায়। এখন আর ওসবে অত চাপ নিই না, কে কী বললো না বললো ওসব নিয়ে এখন আর অত ভাবি না। নিজের যেটা ঠিক মনে হয় সেটাই করি। তো তোমরাও ভালো করে পড়বে আর ভালো রেজাল্ট করবে। মোটিভেশন লাগলে মা বাবার দিকে তাকাবে, দেখবে তারা তোমাকে আশা করে আছে, তারা তোমার মানুষ করেছে এবং তারা চায় তুমি মানুষের মতো মানুষ হও। আর তোমার যদি নিজের উপর ভরসা থাকে, তুমি নিশ্চয়ই মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে। শুধু ভরসা থাকলেই তো হবে না, ভালো করে পড়তে হবে। তো তোমরা বলছো, আর শুধু পড়লেও হবে না, আবার পরীক্ষার দিন মাথা ঠান্ডা রেখে লিখতে হবে, আর সিলি মিস্টেকগুলো এড়াতে হবে। যেমন আমি বলেছিলাম অন্যান্য আগে যে মাধ্যমিক ভিডিওগুলোতে, যে আমি অঙ্কে একটা খুব বাজে ভুল করেছি। ওখানে ব্যাস বলে দিয়েছিলাম, ব্যাসটাকে ব্যাসার্ধ ধরে অঙ্কটা করে দিয়েছি, যার জন্য 1 নম্বর খুব বাজে আমার কাটা গেছে। গোটা পরীক্ষাতে ওটাই সবচেয়ে বাজে কাটা গেছে। জানার মধ্যে যেটা ভুল হয়ে যায়, বাকি জানা তো কোনো জিনিস ভুল হয়নি, ওটাই একটা হয়েছে। তো ওরকম ভুল করা যাবে না। খাতা ঠিকঠাক মতো বাঁধতে হবে, যেন কোনো খাতার পেজ খুলে হারিয়ে না যায় কোনোভাবে, তাহলে খুবই সমস্যা। স্কুটিনি করলেও আদৌ পাবে কি পাবে না, তারপর 8টাই হবে, আদৌ কি হবে না হবে তার কোনো ঠিক নেই। আর বলেছি মার্জিনে 4 দাঁত দিয়ে ফাঁক দিতে হবে, সেসবগুলো ভিডিও বলা আছে, 3টে ভিডিও আছে, সেই ভিডিওগুলো ভালো করে তোমরা দেখবে। আর এখন আরও কয়েকজন যে প্রশ্নটা করেছিলে, সেটা হচ্ছে যে এখন কি পড়বে। আর তো 1 মাসও নেই, 15 দিন হয়তো আছে, তারও কম। তো এখন কি পড়বে? তো এখন যেটা পড়বে সেটা হচ্ছে, নতুন করে আর কিছু দেখো না। এখন 15 দিনে তুমি নতুন করে কিচ্ছু শিখতে পারবে না। যা দেখেছো তার মধ্যে তুমি বুঝতে পারছো তুমি কত নম্বর মাধ্যমিকে পেতে পারো, সেগুলোকে রিভাইজ দাও। তোমরা বিভিন্ন স্যারদের কাছে পড়ো, তো কোনো কমন প্রশ্ন সে কোনগুলো জানো সেই প্রশ্নগুলো একদম ভালো করে রেডি রাখবে, যেন সেগুলো একদমই ভুল না হয়। আর নতুন পড়তে হলে ইতিহাসের শর্ট প্রশ্ন কিছু দেখলেও দেখতে পারো, তাও দরকার নেই। শর্ট প্রশ্নগুলো দেখেছো সেগুলো যেন সব ঠিকঠাক অ্যান্সার করতে পারো পরীক্ষা হলে, সেটা অ্যাসিওর করো। আর ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের বলবো যে অঙ্কগুলো ভালো করে দেখতে, আর ভৌত বিজ্ঞানে কিছু ইনোভেটিভ টাইপের প্রশ্ন দেয়, তো এই জন্য বোধমূলক প্রশ্নগুলো পড়বে। রায় মার্টিনের সহায়িকা থাকলে ভালো হয়, ওখানে বোধমূলক প্রশ্ন ভালো আসে। মানে ওখানে বোধমূলক প্রশ্নগুলো পড়লেই মাধ্যমিকের অনেক সময় যে বোধমূলক হয় সেগুলো অ্যান্সার করা যায়। আর আগের বার একটা 1 নম্বরের এসেছিল, অনেকে পারেনি, যদিও আমি ওটা পেরেছি। যে মানে আমাদের স্কুলে আরও বেশ কয়েকজনই পেরেছে, তাই বলছি। তো ওটা অভিনব বইতে ছিল,
প্রান্তিকের বা ছায়ার যে বই সেখানে বা সাঁতরার যে বই ওগুলো ছিল না। ওরম একটা প্রশ্ন দিয়েছিল যেটার উত্তর ছিল ইউরিয়া। তো এরকম কিছু কিছু প্রশ্ন। মেলামাইন কোন ধাতুর আকরিক, এই প্রশ্নটা ছিল। কোন ধাতুর কি বলছি, মেলামাইন মানে কি থেকে পাওয়া যায়, ইউরিয়া। তো এরকম কিছু প্রশ্ন ছিল। তো এরপর আসছি ভূগোল নিয়ে। যে যে সাবজেক্ট নিয়ে যারা যারা যেরকম প্রশ্ন করছে আমি সেগুলোই বলছি ভিডিওতে, খুব বেশি তো বলতে পারবো না, সেটুকুই বলছি। ভূগোল নিয়ে লিখেছ যে বড় প্রশ্ন কিভাবে লিখবো, তো এটা তো আর কি বলবো, বড় প্রশ্ন তোমরা তো সহায়িকাতে পড়ে বা বিভিন্ন টিচারদের কাছে পড়ো, তারা যেমনভাবে লিখিয়েছেন তেমনভাবেই লিখবে। আর বড় প্রশ্ন ওই যেটা একটা আসে ধান চা, ওগুলোতে তো যে কটা মানে ওটাতে 5 নম্বর 5টা পয়েন্ট লিখলেই শুনেছি বেশিরভাগ 5 দিয়ে দেয়। আর ওই ম্যাপ রাখতে হয়, মানে ম্যাপের মধ্যে যেখানে যেখানে মানে ধান হলে ধান উৎপাদক অঞ্চল, গম উৎপাদক অঞ্চল চিহ্নিত করে দিতে হয়। হ্যাঁ, ম্যাপটা একটু ভালো করে রাখতে হয়, নাহলে ওখানে আবার হাফ হাফ করে কেটে দিতে পারে দুটো প্রশ্নে। তো আমার যেহেতু আঁকাটা একটু বাজে, আমার হয়তো ওখানে এক কাটা গেছে আমি ভাবছি। তো ওটাই, ও ম্যাপগুলো একটু ভালো আঁকার চেষ্টা করবে। আর ওই 5টা পয়েন্ট লিখলেই পাওয়া যায়, 6-7টা লিখে দিলে ভালো, যেগুলো ওই ধান গম উৎপাদক। আর বিভিন্ন 5 নম্বর প্রশ্নে 10টা পয়েন্ট লিখতে পারলে তো ভালোই, তাহলে তো হয়েই গেল। আর নাহলেও 7-8টা পয়েন্ট লিখলেও মোটামুটি চলে, যা শুনেছি। আমি 10টার মধ্যেই পয়েন্ট লিখতাম, মানে ওই প্রশ্নগুলো। আর 3-এর পার্থক্যে 6টা পার্থক্য লিখতাম। আর শর্ট প্রশ্ন ভূগোলে সবাই সব মানে যারা পড়েছে তারা সবই পারবে, এটা নিয়ে আর বলার কিছু নেই। আর ম্যাপ পয়েন্টিংটা অনেকে জিজ্ঞেস করছিল, ওটা প্র্যাকটিস করতে হবে বেশি, বারবার বিভিন্ন বই থেকে। মাধ্যমিকে সোজাই এসেছিলো আগেরবার, এসে করছি এবারও আসবে। তো এবার বাংলা নিয়ে অনেকে জিজ্ঞেস করছে যে টাইমে শেষ করতে পারছে না। বাংলা এইটাই জিজ্ঞেস করেছে বেশ কয়েকজন, 3-4 জন। তো এটা নিয়ে আমি বলছি যে টাইম ম্যানেজমেন্টের জন্য প্রথম দিকে যে বড় প্রশ্নগুলো আছে ওগুলো বেশি, মানে হয়তো তুমি যখন বাড়িতে লিখেছো বা সহায়িকা থেকে পড়েছো, মাস্টারের কাছে পড়েছো, অনেকটা বড় পড়েছো, কিন্তু তুমি যদি অতটা টাইমের মধ্যে না লিখতে পারো, তোমার অত বড় করে লেখার দরকার নেই প্রশ্নগুলো। তুমি একটু ছোট করে নাও নিজের মধ্যে সেগুলোকে। কারণ তুমি যদি ধরো লাস্ট 10 নম্বরের রচনা আছে, ওই রচনাটা তুমি যদি 2 পেজ 2.5 পেজও লিখতে পারো, তুমি 5-6 হয়তো পেয়ে যাবে। আর পুরো লিখলে হয়তো 9 বা 8 এরকম পেতে, যদি 4-5 পেজ যেরকম। তো সেক্ষেত্রে তুমি যদি একটা 5 নম্বরের প্রশ্ন লিখতে গিয়ে রচনাটা একদমই না লিখতে পারো, সেক্ষেত্রে তোমার নাম্বারটা লস হচ্ছে। হয়তো 5 নম্বরের প্রশ্ন নয় 5-3 দিতে, মানে 3.5 দিতে এমনি, এখানে 4 দিল, কিন্তু ওই দিক থেকে রচনা লিখতে দেওয়ার জন্য তোমার 3-4 নম্বর কমে যাবে। মানে তোমাদের সব যত বেশি বার প্রশ্ন, মানে একটা প্রশ্ন ভালো করে লেখাচ্ছে, যত বেশি প্রশ্ন তুমি অ্যাটেন্ড করতে পারবে সেটা ভালো। তুমি যদি টাইমে শেষ না করতে পারো, তুমি প্রশ্নগুলো একটু একটু নিজের মতো ছোট করে নাও। আর অনেক সময় মাস্টার কোশ্চেনগুলো পুরো দিয়ে দিতে পারে ছোট লিখলেও একটু। আর অন্তত এক্সট্রা এক্সট্রা বড় লিখে কোনো লাভ নেই, যে 5 নম্বর প্রশ্ন 2 পেজ লিখে দিলাম, এটার কোনো মানে হয় না। তো ইংরাজি নিয়ে দেখলাম কেউ কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু ইংরাজিটা যেটা বললে আমার যে জন্য নাম্বার একটু কমেছে। আমি এই বছরের শুরু দিকে ভেবেছিলাম ইংরাজি কোনো ব্যাপার না, কোনো পড়ার দরকার নেই কিছু বেশি, ওর সব তো দেখে দেখেই লিখতে হয় সিন থেকে। কিন্তু এরকম না, ভালো করে পড়তে হবে। অনেকদিন না চর্চা করলে জানা জিনিসগুলো ভুল হয়ে যায়। আর ইংরেজির মাঝে খুব সমস্যা হচ্ছিল টেস্টেও, মানে স্কুলের যে টেস্ট পরীক্ষা ওখানে অনেক কম পেয়েছিলাম। তারপর ভালো করে পড়েছি 1 মাস, তারপর আরও ভালো হয়েছে। তুমি ইংরেজিটাকে একদম শুরু দিয়ে ভালো করে পড়ো। আর পরীক্ষার আগের দিনে ইংরেজিটা দেখো, একদম দেখলেই না মানে সব আনসিন আছে এরম ভেবে এটা করো না। রাইটিং ফাইটিংও কিছু করো, ইংরেজির মধ্যে থেকো, যেটা আমি একটু ভুল করেছিলাম। যদিও মাধ্যমিকে আমার কোনো ইংরেজিতে ভুল হয়নি, তাও 90 পেলাম কেন জানি না। তো যাই হোক, রাইটিংটা আমার একটু খারাপ ছিল, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে রাইটিংটা। মানে লাইনিংয়ে অনেকটা নাম্বার কেটে দেয়, অনেক সময় 7-5 দিয়ে দেয় স্যাররা, মানে ভালো না লিখলে। সেখানে হয়তো 3-3 করে 9 নম্বর চলে যাওয়ার চান্স থাকে। তোমরা একটু ভালো করে লিখবে, যাতে চেষ্টা করবো ওখানে সেরকম নাম্বার না যায় কাটা রাইটিংটায়। তো রাইটিং নিয়ে বললাম। আর হ্যাঁ, ওয়ার্ড মিনিংটা ভালো ভালো মানে বেশি করে ভোকাবুলারি আশা করি তোমরা আগে প্র্যাকটিস করেছো। তো যত বেশি মানে ওয়ার্ড জানবে ওখানে সুবিধা। যদিও এখন বেশি দিন বাকি নেই পরীক্ষা, তো ওইটা নিয়ে টেনশন করে লাভ নেই, যা ছিল তার মধ্যে রাইটিংটাকে ভালো করে চেষ্টা করে, ওটা এখনো সুযোগ আছে।
উন্নতি করার। আর লেটারের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা ভালো করে দেখবে যে কোথায় কি লিখতে হয়, মানে বুঝতে পারছো তো? মানে হয়তো তুমি লিখলে থ্যাংক ইউ বাদ দিয়ে দিলে, যেমন আমি একবার কোন পরীক্ষায় করেছিলাম, স্কুলের একটা পরীক্ষায় বোধহয় থ্যাংক ইউ লিখিনি, তার জন্য নাম্বার কাটা গেছিলো। সেকেন্ড টার্মে বোধহয়, মনে হয় সেকেন্ড টার্মে যত সম্ভব এটা করেছিলাম। যদিও ওইবারই আমি ইংলিশে ভালো পেয়েছিলাম অন্যান্য বারের থেকে, কিন্তু ওখানে নাম্বার কাটা গেছিলো, মানে সেটা বাজে কাটা গেছিলো সেটা বলছি। আর তো এগুলোই, তো সব সাবজেক্টই তো বললাম মনে হচ্ছে। আর লাইফ সায়েন্সটা বললাম না, লাইফ সায়েন্সে আঁকাতে অনেক সময় কেটে দিতে পারে, সেটা ভালো না হলে তো তুমি 100 বার মতো লিখেছো, তোমার আঁকাটা হয়তো ভালো হলো না, তখন কেটে দিতে পারে। তো ওটা তুমি দেখো, অনেক সময় ভালো হলেও 1 নম্বর কাটবে, আর তখন তো কিছু করার নেই, যতটা ভালো করে এঁকো আর কি। আর চিহ্নিতটা ঠিকঠাক করে দাগ দিয়ে করো, ঠিকঠাক জায়গায় দাগ দিও, দাগ ভিতরে বাইরে ঢুকিয়ে, মানে ভিতরে বেশি ঢুকিয়ে দিও না, হয়তো যেখানটা দাগ আরো বেশি ভিতরে ঢুকিয়ে দিলে ভুল জিনিস চিহ্নিত হয়ে গেল, বা দাগের ওখানটা হিজিবিজি করে দিও না, দাগটা একটা লাইনেই দিও, এই 2-3টে লাইন দিয়ে দাগ টানলে মোটা করে ওরকম করো না, শুরু করে ঠিকঠাক করে দাগ টানো। আর না, আঁকার মধ্যে পেন দিয়ে লিখবে না, মানে আঁকার নিচে ধরো চিহ্নিত যে করবে ওগুলো পেন্সিল দিয়ে করবে, চিহ্নিত করে যে লিখবে সেটাও পেন্সিল দিয়ে, আর নিচে যে হেডিংটা দিতেন যে চিত্র বলে, এই কিসের চিত্র রাখলে সেটাও পেন্সিল দিয়ে দিতে হয়, নাহলে ওটা নাম্বার কাটা যায় অনেক সময়। আর একটা যেটা বলবো যে হ্যাঁ, যে ওই শর্ট প্রশ্নগুলো চেষ্টা করবে পুরোটা পূর্ণ বাক্যে উত্তর লিখতে। আমি মাধ্যমিকে শুধু উত্তর লিখেছিলাম, কিন্তু আমার টেনশন হয়ে গেছিলো যে যদি নাম্বার কেটে দেয়, কারণ বেশিরভাগই সবাই পূর্ণ উত্তর লিখছে, তো ওটা টেনশনের জিনিস থেকে যায়। আমাদের স্কুলে না স্যার বলবো না, যে অনেক স্যার শুনেছি যে মানে ওটা না লিখলে হাফ করে নাম্বার কেটে দিচ্ছে, তো সেটা একটু দেখে রাখবে, দেখে লিখবে, তো মানে পুরোটাই লিখবে পূর্ণ বাক্যে। আর যেটা বলার লাইফ সায়েন্সের, ঠিক আছে, এই তো আর কি বলবো। ঠিক আছে, সব সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম। আর এরপর কিছু প্রশ্ন থাকলে কমেন্টে লিখে দিও, আমি হয়তো আর তোমাদের মাধ্যমিকের ভিডিও দিতে, মানে মাধ্যমিক সংক্রান্ত ভিডিও দিতে পারবো না, মানে মাধ্যমিকের আগে হয়তো কোনো ভিডিও আদৌ আপলোড, মানে এই জন্মদিনে যে লাইভ হবে বলছিলাম ওটা হবে, আর সরস্বতী পুজোর লাইভটা থাকবে। বাকি সরস্বতী পুজোরও যে ব্লগটা বানাবো সেটাও পরে দেবো, ততদিন তোমাদের মাধ্যমিক শুরু হয়ে যাবে, তোমরা দেখতে পাবে না, যারা আমাদের 9-এর সাবস্ক্রাইবার বা 10-এর সাবস্ক্রাইবার, 11-এর সাবস্ক্রাইবার, 12-এর এরা আছো, তো তারাই দেখতে পারবে, কারণ তোমরা তো পরীক্ষায় ব্যস্ত থাকবে। এই 12 কি বলছি, 9-10-11-এর সাবস্ক্রাইবার যারা আছে তারা, বা আত্মীয় স্বজন যারা সাবস্ক্রাইবার আছে তারাই দেখবে। তো তোমরা সবাইকে জানিয়ে দিও যেগুলো বললাম, যে ভিডিও আসবে কি কি বলে দিলাম সেগুলো, কেউ যদি মানে তোমার চেনাশোনা আমার সাবস্ক্রাইব থেকে থাকে তাকে বলে দিও। আর ভিডিওটা ভালো লাইক করো, আর কমেন্টে জানিয়ে কিছু জিজ্ঞাসা থাকলে তোমাদের কমেন্টে অ্যান্সার দেবো। আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। তো বাই ফ্রেন্ডস।